তারা করতে ব্যর্থ হয়েছে এবং আওয়ামী লীগের প্রার্থীর বাইরে তারা কাউকে বিজয়ী হতেও দেয়নি, ভোট করতেও দেয়নি, ব্যালট বাক্সে ছাপ্পা সিল পর্যন্ত মারছে। আপনারা টাঙ্গাইলের উপনির্বাচনে সেটা দেখেছেন। এখন কিসে জনমত যাচাইটা করবে? আজকে আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, এই যে মন্ত্রীরা হয়েছে, তারা মাঠে কেউ যেতে পারছে না। কোনো একটা সামান্য মন্ত্রীরা যে 200, 300, 500 লোকের জনসভা করতেছে, সেটাও বহুত প্রোটেকশনের ভিত্তিতে তারা করছে। এবং তারা তাদের নির্বাচনী এলাকায় বন্দুক, রাইফেল, পিস্তল, গুলি এগুলো ছাড়া রাস্তায় সচরাচর সাধারণ মানুষের মতো চলাচল তারা করছে না। আমার চাঁপাইনবাবগঞ্জ সিটে 3টা এমপি, 2টো তো রাইফেল, পিস্তল, বন্দুক, 5টা গাড়ি শুধু বন্দুক সহই যায়। তারপর সে যে কোন গাড়িতে থাকে খুঁজে পাওয়া কঠিন। তো এইটা যদি মনে করে যে জনপ্রিয়তা, আর এই যদি হয় জনপ্রিয়তার লক্ষণ, তাহলে বাংলাদেশের কেন পৃথিবীর ইতিহাসে জনপ্রিয়তার এই টার্মটার সংজ্ঞাটাই কিন্তু পাল্টে যাবে। আজকে যে পরিস্থিতিতে টকশোটা করছি, দেখেন নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, মিরপুরের যে এলাহি কাণ্ড, বিহারি ক্যাম্প দখল করতে যে কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। আজকে অজয়কর খোকন বলল যে মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। একটা বিকাশ কর্মী দেখা যাচ্ছে 11 লক্ষ 20 লক্ষ টাকা ছিনতাই করে রাস্তার উপর লাশ মেরে ফেলে দিচ্ছে। কিছুদিন আগে চুয়াডাঙ্গার সাংবাদিকের 7 খণ্ড লাশ বস্তায় করে রেল স্টেশনে পাওয়া গেছে। আজকে শুধু বিএনপির কর্মীরা কি নেতারা, সমর্থকরাই যে গুণ হচ্ছে, অপহরণ হচ্ছে, খুন হচ্ছে তা না। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে কোনো স্বস্তি, কোনো শান্তি, কোনো নিরাপত্তা, কোনো কিছু আজকে নেই। এই যে না থাকা অবস্থায় আজকে আপনারা বলছেন যে বিএনপি আস্ফালন ঘটাচ্ছে, রোজার ঈদের পর আন্দোলন করবো, অমক করবো, তমক করবো। আর আপনারা প্রতিনিয়ত মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতারা জাতীয় প্রচার মাধ্যমে যেভাবে মিথ্যাচার করছেন এবং শান্তি আর স্বস্তির সবক দিচ্ছেন, এই শান্তি আর স্বস্তি আদৌ আওয়ামী লীগের মধ্যে আছে বলে এটাও আমি বিশ্বাস করি না। এবং যিনারা বক্তব্য দেন তাদের অন্তরে স্বস্তি আছে, শান্তি আছে বলে কিন্তু আমি বিশ্বাস করি না। আর বৈধ অবৈধের প্রশ্ন, আজকে নাসিম সাহেব যখন তখন বলেন যে বিএনপি সবাই আমাদেরকে বৈধতা দিচ্ছে, বিএনপি কেন বৈধতা দিলেই তো পারেন, তার মানে অবৈধ। বিএনপির বৈধতা যখন প্রয়োজন হয় তার মানে তো অবৈধ। আজকে বিএনপির অনেক প্রশ্ন তুলেছে যে আমরা যে নির্বাচন বর্জন করে আমরা কি পেয়েছি। নির্বাচন বর্জনের প্রাপ্য, আমাদের প্রাপ্তি হচ্ছে অনেক। এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, সবচেয়ে বড় বিষয়টা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের মহাজোটের অংশ ছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা 5ই জানুয়ারি নির্বাচনে নিতে পারেনি। তৃতীয় ফলাফল হচ্ছে আমরা আন্দোলন ওই র্যাবের গুলি পিস্তলের মুখে করতে, যান হাতে নিয়ে করতে না পারাটা যদি আমাদের ব্যর্থতা হয়ে থাকে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও ঘর থেকে বের হয়ে নৌকা মার্কা প্রতীকে ভোট দেয়নি। এটা হচ্ছে আমাদের চতুর্থ সফলতা। পঞ্চম সফলতা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে, বর্তমান আওয়ামী লীগের নেত্রী নিজে বলেছেন যে আপনারা ভোটে আসেননি, ভোট হয়নি, আপনারা প্রার্থী কম্পিটিশন করেননি, তাই হয়নি। তার মানে কি বিএনপি না গেলে যে কোনো নির্বাচন যে অর্থে করা সে অর্থে নির্বাচন হয় না, এটি উনি পরোক্ষভাবে কিন্তু স্বীকার করে ফেলেছেন তার বক্তব্য বিবৃতির মাধ্যমে। এই জন্য শুধু ক্ষমতা পরিবর্তন করলাম আর ক্ষমতায় চলে আসলাম, এটাই কিন্তু যে কোনো রাজনৈতিক আন্দোলনের মূল মুখ্য উদ্দেশ্য নয়, আর ওটাই কিন্তু চরম প্রাপ্তি নয়। তারপর উপজেলা নির্বাচনে আমরা গেলাম। উপজেলা নির্বাচনে যাওয়ার পরের যে পরিস্থিতি, না যাওয়াটাই যে উত্তম ছিল সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। টেলিফোন সংলাপ নিয়ে অজয়কর খোকন কথা তুলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের টেলিফোন কনফারেন্স নিয়ে তার একটা আমি সাবেক প্রধানমন্ত্রী বলবো, তৎকালীন সময় টেলিফোন কনফারেন্স যেহেতু করেছে। আর এই পার্লামেন্টকে আমি বৈধ পার্লামেন্ট মনে করি না। না, কিন্তু পার্লামেন্টের এক্সিস্টেন্স তো স্বীকার করে নিতে হবে। স্বীকার করুক আওয়ামী লীগ প্রধানমন্ত্রী, বর্তমান বলেন আর সাবেক বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যে টেলিকনফারেন্স করেছে এটা তার একটি সাজানো হতে পারে। আর বেগম খালেদা জিয়ার সিচুয়েশন যেটা ছিল সেটা নিয়ে উনি বয়ান করেছেন। এখানে একটা বিষয় যে এইটা কি 144 ধারা না 164 এর জবানবন্দি, যে সংলাপ রাজনৈতিক সমঝোতা, মন খুলে আলোচনা করে সমাধানের পথ উন্মুক্ত করতে হবে। এতে দিনক্ষণ তারিখ বেঁধে দিতে হবে, এর ভিতর আসলে হবে, না হলে না। এইভাবে বাংলাদেশে কখনো কোনো তারিখটা বেঁধে দিয়েছিল ম্যাডাম খালেদা জিয়া। না, ম্যাডাম খালেদা জিয়া আগামী 2 দিনের মধ্যে আপনি মেমোরিটাকে শার্প করেন। যখন ডেকেছে আমন্ত্রণটা সরোয়ার্দী উদ্যানে উনি বলেছেন, উনি টেলিফোনের আগের কথা বলছেন। টেলিফোনের আগের টাইম পরে বলেন, আমি আগে এটা শেষ করিনি। আমার কথা হচ্ছে টেলিফোনে যখন ডাকলেন যে আসেন সংলাপ করি, বেগম খালেদা জিয়া কি কি বিষয় নিয়ে অপারগতা প্রকাশ করলো সেটাও দেশবাসী সবারই জানা।
যে আমি নিজে হরতাল দেখেছি, সব 19 দল একটা জোট আছে, আমি নিয়ে কর্মসূচি দিয়েছি, এখন আমি নিজে হুট করে চলে গেলে দেখে পাবো কোথায়, বসবো কোথায়, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়। এবং পরবর্তী দিনটা সে চাচ্ছিল যে ঠিক আছে আপনি এই দিনটা বাদ দেন, আবার কবে যাবে। কিন্তু আওয়ামী লীগ নেত্রী সে দিনটি দেননি। এখন বাংলাদেশের রাষ্ট্র নিয়ে একটা সংকট, এই রাষ্ট্র নিয়ে সমাধান করতে হবে। এর জন্য একদিনের একটা টেলিকনফারেন্সে আমাকে লাফাতে লাফাতে চলে যেতে হবে। আর আমি যদি ওটাতে না যাই কোনো কারণে, আর কোনোদিনই সংলাপ হবে না। গণতন্ত্রের ভাষা তো এটা না। সংলাপ তো হয়েছে। কি হয়েছে সংলাপ? শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তো সংলাপ হয়নি। 4 জন মনোনীত, ওগুলো করে লাভ নেই। আওয়ামী লীগ এর আগে আমরা নাম দিয়েছেন না, এর আগে আমরা জলিলের সংলাপও দেখেছি। এর আগে বিশেষ দরকার সংলাপ বেগম খালেদা জিয়া শেখ হাসিনার, কারণ আমরা মান্নান ভূঁইয়ারও সংলাপ দেখেছি, জলিলেরও সংলাপ দেখেছি। সেই সংলাপগুলো কি হয়েছে? ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন যদি সংলাপ করেন আবার ব্যর্থ হবেন, এটা কিন্তু বলা না। এই জন্য তো বলছি সংলাপ দরকার শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার সংলাপ। সেই পরিস্থিতি, এই সংলাপটা হতে হবে। এখন পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনি যে কথাটি বললেন, আমি আমার ওই সিচুয়েশনে অপারগতাটা প্রকাশ করলাম যে পরবর্তী দিন দেন, আমি যাব, হরতাল দিব না দরকার হয়। কিন্তু এমনই গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা ওয়াজেদ, উনার ওই ডেট মানলে সংলাপ হবে, না হলে হবে না। এই ধরনের অনমনীয় চিন্তা ভাবনা, চেতনা, আর যাই হোক, গণতন্ত্র কখনো নিরাপদ হতে পারে না, আর সংলাপের পথ উন্মুক্ত হতে পারে না। এবং অর্থবহ সংলাপ যে হবে না, সেদিন তার অনমনীয় মনোভাবেই কিন্তু আমরা সেটা প্রমাণ পেয়েছি। তারপর আপনি যেটা বললেন যে 29 ডিসেম্বর রোড মার্চ দিল, লোকজন নামলো না। অজয় কর খোকন, আপনিও ছাত্র রাজনীতি করেছেন, আমিও করেছি। আপনি 80 দশকের, আমি 80 দশকের। আপনিও কেন্দ্রে পোস্ট পজিশনে ছিলেন। আমরা আপনার মতো প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির ছাত্র দলে না হলেও মোটামুটি কেন্দ্রীয় কমিটির ভিতরে ছিলাম। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা দেখেছি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন আপনিও করেছেন, আমিও করেছি। একটা রাবার বুলেট মারলে সারা বাংলাদেশ ছাত্র সংগঠন কিন্তু তখন দেখা গেছে যে আন্দোলনে দুর্বার গণ আন্দোলন হয়েছে। স্বাভাবিক কারণে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কোন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিন্তু নাই, কোন দলের নেতৃত্ব তৈরি কিন্তু হচ্ছে না। গ্রামের পাফাটা কৃষক ওই বেনজিরের গুলির সামনে আর ওই হারুন আর বিপ্লবের পিস্তলের সামনে ঢাকা শহরে আন্দোলন করে শহীদ এবং শাহাদাত মৃত্যুবরণ করার মানুষের সংখ্যা বাংলাদেশে কমে যাচ্ছে। কিন্তু তারপর আমি বলি, এমপি মহোদয়, আমি আপনাকে একটা কথা বলি, যারা এখানে উপস্থিত নাই, যাদের বিরুদ্ধে আপনি এখানে অনবরত এখানে বলে যাচ্ছেন, প্রশাসনের কথা তো বলতেই হবে। আমি আপনাকে বলি, শালীনতার সাথে আপনি বলতে পারেন ঢাকার কমিশনার, ঢাকার উপকমিশনার, এই যে একজন ব্যক্তিকে ক্লেম করছেন আপনি, এটা সারা পৃথিবীতে মানুষ দেখবে, দেখুক। বাংলাদেশের যে পরিস্থিতি, নাম ধরে বলাটা হচ্ছে উত্তম। দেখার মধ্য দিয়ে কি হয় জানেন, আপনার সম্পর্কে তাদের একটা ধারণা। আমার সময় খারাপ ধারণা হতে দেন, কারণ তারা দেশ, তাহলে আপনি বলেন, তারা দেশকে যে উপহারটা দিচ্ছে, আপনি বলেন, আর ওদেরকে আপনার ডিফেন্ড করার কোনো প্রয়োজন নাই। 5 বছর আপনারা এইভাবেই চালিয়েছেন, ওদেরকে আপনাদের ডিফেন্ড করার কোনো প্রয়োজন নাই। এর সাথে বলি, কেন নাই? আপনারা 5 কেন নাই? অজয় খোকন, আমি বলি, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করার পর আপনি বলেন। আপনাদের সুনাম বৃদ্ধি হয় নাই, আপনাদেরও সুনাম কিন্তু বৃদ্ধি হয়নি। আমরা কোথায় কোথায় ব্যর্থ, 2001 থেকে 2006 সাল থেকে খতিয়ান বক্তব্য, বিবৃতি দেশীয় আন্তর্জাতিকভাবে আমি আপনাকে একবারও থামাবো না, আপনি বলে যান, চালিয়েছেন। আপনি বলে যান, কিন্তু নিজেরা যখন ক্ষমতা এসেছেন, দেখা গেছে আমাদের চেয়ে চরম সীমা লঙ্ঘন করেছেন। আমরা এতটুকু করেছি, আপনারা এত বড় করতেছেন। এই যে আমার কথার ভিতরে কথা না বলে আমি আগে শেষ করিনি আপনার পয়েন্ট মাফিক। এখন ধরেন বাংলাদেশের পুলিশ কমিশনার দেখা মাত্র গুলি করো, বেনজির সাহেব যদি এরকম স্লোগান দেয়, তো বাংলাদেশের মানুষের বুকে কার কয়টা প্রাণ আছে যে তোপের মুখে যাবে? রাষ্ট্র মোকাবেলা করছে সন্ত্রাসী কায়দায় যে কোনো বিরোধী দলীয় কর্মসূচি এবং গণতান্ত্রিক আন্দোলনকে। স্বাভাবিক কারণে আপনি আমাদের দলের ব্যর্থতা এটা না বলে আপনি যে 6ষ্ঠ সংসদ নির্বাচনের প্রসঙ্গটা বললেন, সেদিন কিন্তু বেনজির সাহেবের মতো কমিশনার দিয়ে আপনাদের বুকে আমরা গুলি চালাই নাই। পাখির মতো নির্বিচারে হত্যা করার মতো মনোবৃত্তি আমাদের গড়ে উঠেছে এবং আমরা সেদিন যাকে তাকে জেল হাজতে পাঠানো 120টা করে মামলা মোকদ্দমা এবং টেনে ছিচড়ে জেলখানাতে দিনের পর দিন রাখা, এই সমস্ত করিনি জন্য আপনারা আন্দোলনটা 6ষ্ঠ সংসদ নির্বাচনে করতে পেরেছেন। এতে বিএনপির সরকারে থাকা অবস্থা তাদের নমনীয়তা প্রকাশ পেয়েছে এবং গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট আছে সেটি প্রকাশ পেয়েছে। বিএনপি যদি মনে করতো যে আওয়ামী লীগের মতো এইভাবে থাকতে পারত কি না পারত পরের কথা, তবে চেষ্টাটাও কিন্তু বিএনপি করেনি। এই জন্য 5ই জানুয়ারি নির্বাচন যেটা হয়েছে, সেটার সাথে 6ষ্ঠ সংসদে নির্বাচন করার তুলনাটা যথার্থ কিন্তু নয়। 6ষ্ঠ সংসদ নির্বাচন ও সাংবিধান পরিবর্তনের জন্য কিন্তু হয়েছিল,
কারণ আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন, যেটা সংবিধানে ছিল না, তখন ছিল সংবিধান বহির্ভূত, যার কারণে সেটা আপনারা করলেন কি, পদত্যাগ করলেন। আপনাদের আসনগুলোতে উপনির্বাচন করতে হলো, উপনির্বাচনের ভিত্তিতে সাংবিধানিক পরিবর্তনটা করতে হলো। আর আপনারা 5ই জানুয়ারি নির্বাচনটা কি কারণে করলেন? নিজের মন মতো সংবিধান পরিবর্তন করলেন, কোন দল নির্বাচনে আসুক আর না আসুক, নিজেরা নিজের মতো করে টোরে এখন সেটাকে আপনারা করছেন সাংবিধানিক ধারাবাহিকতা কি বাধ্যবাধকতা। যে সংবিধান পরিবর্তনটা আপনারা করেছিলেন, কোন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কি সেটা চাহিদা ছিল? সেজন্য আন্দোলন করেছে? সেজন্য আপনাদের কাছে কোনো সুপারিশমালা দিয়েছে? দেয়নি। কিন্তু আমরা ষষ্ঠ সংসদ নির্বাচন, আপনাদের দাবি ছিল, সকল রাজনৈতিক সংগঠন আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, আপনাদের দাবির মুখে আমরা সংবিধান সংশোধন করেছিলাম। আর আপনারা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধান পরিবর্তন করে এই 5ই জানুয়ারি প্রহসনের নির্বাচন আপনারা করেছেন। জনমত গঠন, জনমত গঠন বিরোধী দল হিসেবে আমরা করব, সরকারি দল হিসেবে আপনাদের গঠন করা প্রয়োজন। আজকে আপনি আওয়ামী লীগের নেতা এবং কর্মী, আপনি যতগুলো কথা বলেছেন তার দেখে দেখে আমি কাউন্টার দিচ্ছি, আমার নিজস্ব কোনো কথা নেই। আপনি জনমত গঠন আওয়ামী লীগকে করতে বলেন। একজন মন্ত্রী এমপি কিভাবে জনমত গঠন করছে? নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, জনমত বেড়েছে না কমেছে? আজকে র্যাবদেরকে কারা প্রয়োগ করলো অর্থ দিয়ে? সেই মূল হোতা আজকে ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। আপনি কক্সবাজারের বদির কথা চিন্তা করেন, আজকে বিহারি পল্লীতে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আপনাকে আসতে হবে। এই জন্য জনমত যদি মনে করেন যে বুলেটের ভিতরে জনমত, ব্যালটের মধ্যে জনমত আপনারা কখনো যাচাই করবেন না, এইটারও কিন্তু শেষ আছে, নিষ্পত্তি হবে, গণতান্ত্রিক ভাবেই হবে, এটা আমি এখনো আশাবাদী। আপনি আসলে অনেক ক্যানভাসটাকে এত বড় করে ফেলেছেন। আমার কথার উত্তর দিতে গিয়ে আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ। তবে আমি আপনার কাছে আবারও বলবো বিনয়ের সাথে, আমরা যারাই টেলিভিশনে বসি, টকশো করি, যারাই দেখেন, যে শ্রোতা দর্শক দেখেন, তারা মনে করেন যে আমাদের কাছ থেকে কথাবার্তাগুলো হবে শালীনতার মধ্যে মার্জিত। ওই যে আপনি দর্শকের মার্কিংয়ের উপর ছেড়ে দেন, সাজেশন মাস্টি শিক্ষকের মতো দরকার নাই, আমি পরিশালিত মতো করেন। আপনি যেভাবে বলছেন সাবেক প্রধানমন্ত্রী, আপনি বলছেন, আমি বলি, আপনি বলছেন যে বেনজিরের সামনে, আসলে এই কথাগুলো আপনার উপরে ছেড়ে দিলাম, আরো ভালো করে বলেন। এক জিনিসটা বারবার বলাটা তো উচিত। আমি আমার কথাটা বলি, আপনি যে বিষয়গুলো অবতারণা করেছেন একটা একটা করে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ কিছু কিছু জায়গায় হচ্ছে, এটাকে আমি কখনো ওন করি না। সর্বত্রই আমি দল করি, বাট আমি দল কানা নই, আমি দল সচেতন একজন মানুষ। আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতিতে আমি অন্ধ না, আমি চোখ কান খোলা রেখে দেখি। নারায়ণগঞ্জের ঘটনার সময় আমি পরিষ্কার একটি চ্যানেলে বলেছিলাম, এই ঘটনায় যে বা যারা জড়িত থাকবে তাদের বিচার আদালতের কাঠগড়ায় দাঁড়ানো। আপনি ওই জায়গাটায় আসেন, ঘটনাটা নিন্দনীয়, এই ঘটনার জন্য যারা জড়িত তাদের বিচার হবে, এই জায়গাটায় আসেন। র্যাব 2 জন অধিনায়ক, সমস্ত অফিসার, 54 জন সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর মিলে একদিনে বদলি করা হয়েছে। র্যাবের যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে 160 করে জবানবন্দি দেওয়া হয়েছে। নূর হোসেনকে হাইকোর্টের নির্দেশনার পরে আমি আসি, রাষ্ট্র ব্যবস্থায় আসতে হবে আপনাকে। আমি তো রাষ্ট্র ব্যবস্থায় আসছি। আপনি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? রাষ্ট্র কিভাবে নিচ্ছে? রাষ্ট্র সরকার কিভাবে নিচ্ছে? সরকার অকার্যকর, ব্যর্থ, কোনো ভূমিকাই রাখেনি। আপনি শেষ করি, আপনি আপনার মতো করে বলেন। আমি বলছি যে এখনো বলতেছি যে নারায়ণগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিচার হবে এই বাংলার মাটিতে, এবং এটা এই সরকারের আমলেই হবে। আসেন, আপনি ফেনীতে ঘটনা ঘটেছে, আমাদের উপজেলা চেয়ারম্যানকে মেরে ফেলেছে। এখন মেরে ফেলার পরে কি হয়েছে? গভর্নমেন্ট কি এখানে অ্যাকশনটা কি নিয়েছে? সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করেছে। কে কোন দলের আমি সেই জায়গায় যাচ্ছি না। একরামের মতো একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে হত্যা করা এটা একটা নিন্দনীয় কাজ, এটা একটা অপরাধ। এই অপরাধের কারণে গ্রেপ্তার হয়েছে এবং বিচারের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। সানাউল্লাহ নূর বাবু উপজেলা চেয়ারম্যান ছিল। সানাউল্লাহ নূর সেটা যেহেতু বিএনপি ছিল, যার কারণে তখন আসামিদের পক্ষে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভূমিকা নিয়েছে। আর আজকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান মারা গেছে, যার কারণে আপনারা যেভাবে এখন ভূমিকা নিচ্ছেন, 2 জায়গায় 2 রকম বৈষম্য আছে। হতে পারে আপনি বৈষম্যটা খুঁজবেন, আর আপনি বলছেন আপনাকে খুঁজতে হবে। আপনি আপনার বক্তব্যে বলেছেন কথাগুলো, আমি একটু উত্তর দিই। আপনি বলেছেন যে আমরা ওই পুলিশ কমিশনের নাম ধরে যে গুলির সামনে, আপনি কি বলেন? আমার সারাটা শরীরে এখনো 29টা স্প্রিন্টার আছে। আপনার 6টা গুলি আছে। স্প্রিন্টার, গ্রেনেড এইভাবে মারার বড় গুলি না। আপনি আমার কথাটা বুঝতেছেন না। আমি বলতেছি গ্রেনেড খেয়েছি আমি। ওরকম আমাদেরও আছে। সাদেক হোসেন খোকার মাথা ভরা, নজরুল ইসলাম খানের মাথা ভরা, ফখরুল ইসলাম আলমগীর 24 জন গ্রেনেডে আইভি রহমান সহ মারা গেছে। এটার সাথে সররা গুলি মিলাচ্ছেন? মিলাবই তো। কেন? আইভি রহমানের তো একটা ঘটনা। আপনার নেতা
আপনার নেতার নেতৃত্বে নির্দেশে বৈঠক করে হাওয়া মহল থেকে গিয়ে শেখ হাসিনা সহ সমস্ত নেতৃত্বকে ধ্বংস করার জন্য গ্রেনেড মেরেছে। তাই সেই দল বর্তমানে যত অপকর্ম হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা আপনার নেত্রী ছেলের নির্দেশে গোটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে। আমি এটাকে আমি ডিফেন্ড করছি না, আমি বলছি আইনের দৃষ্টিতে। আইনের দৃষ্টিতে হবে, আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে আছে কি প্রমাণ? আমি আমার কথা শেষ করি, আপনি কথা বলবেন। আপনি যদি কথা বলতেন আপনার সাথে একটা কথা, না আমার কথাটা শুনেন আপনি। আপনার সময় আমি বলছিলাম, পরে আপনি বলছিলেন কন্টিনিউ বলেছেন, আপনি বলেছেন যে থামতে বলছেন, আমি বলছি আপনারটা আমারটা শুনেন। আপনি শেষ পর্যন্ত বলে গেছেন। একজন বললেন, আপনি বলেন। আমি কথা দিতে তার কথা বলেন, আমার কথা বললে আমি ছাড়ব। শুনেন, কথা বলে ভরা কলস নড়ে না। এত কথা বলেন কেন? আপনি কেন বলেন? আপনার কথাটা শেষ করতে দেন। আপনি আমাকে প্রত্যেকটা কথা বলছেন। আমি কথাটা শেষ করি, আপনি যখন বলছেন তখন কিন্তু আমি একটা কথা বলি। বলেননি কেন? শেষ মুহূর্তে আমি সবগুলো শুনছি। এখন আপনি বলতেন, দুজনই বলেছেন, দুজনের সময়। এখন আর বলবেন না। আপনি এখন শুনেন, পরে আপনি উত্তর দিন। আপনি আমার একটা কথার ভিতরে কথা ঢোকাবেন না তাহলে? হ্যাঁ, ঠিক আছে। আমি বলতেছি যে আপনি বলতেছেন যে ছররাগুলি আর গ্রেনেড এক জিনিস না। এখন আমি যদি বলি যে গ্রেনেড মেরেছে বলে আমি আরেকটা গ্রেনেড মারবো, এই রাজনীতি না। এই রাজনীতি বন্ধ করতে হবে। আজকে নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, বিএনপি আগামীকালকে ক্ষমতা আসার পরে আরেক জায়গায় 7টা মার্ডার হবে। এটাই কি হতে থাকবে? আমি রাজনীতির ইতিবাচক জায়গাটা আসতে চাই। কোন ইতিবাচক জায়গা? যে 24 জন গ্রেনেড মেরে হত্যা করেছে গত গভর্নমেন্টের সময়, জজ মিয়ার নাটক সাজানো হয়েছে, আমি সেই নাটকের সাথে একমত না। আবারও আজকে আপনি যে উপজেলা চেয়ারম্যানের কথা বললেন, যদি ঘটনাটা এরকম হয়ে থাকে, আমি একজন নাগরিক হিসাবে, আমি অন্ধ দলকানা হিসাবে না, একজন নাগরিক হিসাবে আমি এটাকেও অপছন্দ করি। অবশ্যই একজন যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 42 বছরে আমরা এইগুলো করতে 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 আজকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। এটা যেমন সত্য, তেমনি ভাবে সত্য দলবাজি করতে করতে, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে ওই পার্লামেন্ট যেমন কানে তুলা দিয়ে বসে থাকতাম আমরা, আপনারা যখন ভাষণ দিতেন, আমরা সেই দিনগুলো অবলোকন করেছি। আমরা দেখেছি কি ভাষায় গত জাতীয় সংসদের নির্বাচনের এই আপনার নবম কি ভাষায় বক্তব্য হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। এখন যদি আপনি বলেন এখন কি হচ্ছে, হ্যাঁ এখনো আমি দেখি অনেক সময় ছায়ার সাথে যুদ্ধ হচ্ছে, অথচ জনগণের ট্যাক্সের টাকা, আপনার জনগণের টাকা নিয়ে এই পার্লামেন্ট প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের বৈধতা অবৈধতা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আদালত রায় দিয়েছে, আপনার মহাসচিব বলেছে আদালতের রায় দিয়ে রাজনীতি হয় না। আমি সেটাকে যদি ধরে নিই তাহলে বলতে হবে যে আমরা একটি অবাধ সুষ্ঠু সকলের অংশগ্রহণের নির্বাচন চাই। এর পক্ষে জনমত, সেই জনমতটা আপনি বলতেছেন কিভাবে গ্রহণ করব? নির্বাচনের মধ্যে না, শুধু নির্বাচনের মধ্য দিয়ে না। এর সাথে কি আমরা নির্বাচনের মধ্যে পরাজিত করে এসেছিলাম 90-এর অভ্যুত্থানে? না, আমরা জনগণ, ছাত্র জনগণ সম্পৃক্ত হয়ে আন্দোলন করে এরশাদকে পরাজিত করতে বাধ্য করেছিলাম এবং তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমরা উৎখাত করেছিলাম। আমরা কি বিগত দিনে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধ বলেন, 70-এর নির্বাচন বলেন, 69-এর অভ্যুত্থান বলেন, 52-এর ভাষা আন্দোলন বলেন, প্রত্যেকটা আন্দোলনে জনগণ সম্পৃক্ততা নিয়ে জয়লাভ করে তারপরে ক্ষমতায় এসেছে, পালাবদল হয়েছে। আমরা 70-এ নির্বাচিত হলাম, রাতের অন্ধকারে 25শে মার্চ আমাদের উপর বৃষ্টির মতো গুলি করা হলো, মানুষ হত্যা করা হলো। ক্ষমতা দিয়েছিল, চায় নাই। আমার কথা হচ্ছে কোনটা, আপনি পজিটিভ দিক থেকে আপনার অবশ্যই বক্তব্য থাকবে, আপনি দলের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে অবশ্যই বলবেন। সেই বলার মধ্য দিয়ে আপনি আপনার দলকে কি দিচ্ছেন, আপনার দলকে সেই অ্যাচিভমেন্টটা দিন, আমাদের কোন আপত্তি নেই। এবং আগামী দিনের নির্বাচনে আবার যখন নির্বাচন হবে, সেই নির্বাচন কোন দৃষ্টিভঙ্গি থেকে হবে, কোন আলোচনা হবে? আওয়ামী লীগের অবস্থান থেকে বলছে যেন আমরা 19 সালে কথা বলবো, আপনারা বলছেন না এখনই বলতে হবে। এখনই বলার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় না, আমি সেটা বলছি। ঠিক আছে, আসছি আপনার কাছে। আচ্ছা, উনি যে কথাগুলো বললেন, 100 বার যেই চেয়ারে বসুক, একটা কমিশনার হচ্ছে কোনো ব্যক্তি না, চেয়ার। কিন্তু সেই কমিশনারের চেয়ারে বসে কোনো ব্যক্তি যদি তার নাম দিয়ে বলার, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমার সামাজিক এবং সাংবিধানিক অধিকার আছে, আমি সেটা বলবো। আপনার পছন্দ হবে কি না হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে আমি এই বিষয়ের কোনো কথা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি না। আর আমি নাম ধরে বললে পারলে আপনি ডিফেন্ড করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি যে কথাগুলো বললেন যে নারায়ণগঞ্জের এই ঘটনা 7 মার্ডার হয়েছে, আপনি 21শে আগস্টের ঘটনা তুললেন। 21শে আগস্টের ঘটনা নিয়ে অবশ্যই এটা লোমহর্ষক ঘটনা,
এবং বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে আমি যে দলই করি না কেন 21শে আগস্টের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক, এটা আমার কেন বাংলাদেশের কোনো মানুষেরই কিন্তু কাম্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা থাকবে, জেলাসি থাকবে, প্রতিযোগিতা থাকবে। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আপনি শাস্তি চান তো? সেটা আমি চাই না। ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি চান? 21শে আগস্টের ঘটনার সাথে যারা জড়িত আছে অবশ্যই আমি তার শাস্তি চাই, বিচার চাই। ভবিষ্যতে হলে সেই শাস্তি আসুক, বিচার আসুক, এই নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। কিন্তু নারায়ণগঞ্জের ঘটনার সুষ্ঠু বিচার হবে না, আমি আজকে জাতীয় প্রচার মাধ্যমে বলে গেলাম। আপনারা যেই সরকারকে বৈধ সরকার বলছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সরকারের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ যখন বলে যে শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট যখন হত্যা করা হয়, তখন এই ওসমান পরিবার বিবাহের বাসর ঘর ছেড়ে বাসর ঘর না করে রাজপথে নেবে হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, অথবা আপনারা সবাই ওসমান পরিবারের পাশে থাকুন, এটা আপনারা সাহায্য করুন। এই বক্তব্য বলার পর বাংলাদেশের র্যাব বলেন, পুলিশ বলেন, আর গোয়েন্দা সংস্থা বলেন, আর ডিসি আর এসপির ঘাড়ে কয়টা মাথা আছে যে এটা সুষ্ঠু তদন্ত হবে? আজ পর্যন্ত আনটাচ অবস্থায় আছে শামীম ওসমান। আজকে র্যাবের সাথে কি ওসমান পরিবার যে যুক্ত তার কোনো প্রমাণ কি আছে? 100 ভাগ। এগুলা ওসমান পরিবার ছাড়া র্যাবের স্বার্থটা কি? ওই যে ব্যক্তিটা কমিশনার মারা গেছে তার সাথে র্যাবের কি নিয়ে দ্বন্দ্ব ওসমান পরিবারের। আইভি এবং ওসমানের যে দ্বন্দ্ব, এই কমিশনার আইভির পক্ষে, ওসমানের পক্ষে নয়। যার কারণেই র্যাবকে আজকে ভাড়া করেছে, তারাই করেছে। র্যাব যেটা খারাপ করেছে যে একজন সন্ত্রাসী স্বীকৃত দাগী আসামির কথায় ভাড়া খাটতে যে এত বড় নৃশংস ঘটনা ঘটাবে কেন, সেটা অবশ্যই র্যাবের দিকে আমরা আঙুল তুলব। কিন্তু এর আসল রহস্য এখনো উদ্ঘাটিত হচ্ছে না এবং হবে বলে আমি মনেও করছি না। অতএব আপনি অনেক আশাবাদী হতে পারেন যে জর্জ মিয়া নাটক আমরা সাজিয়েছি, আপনারা অনেক নাটক সাজাচ্ছেন এবং সাজাবেন, এবং এটা ধুলায় মিশে যাবে। কিছু ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু আসল যারা জড়িত তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে। এটি হচ্ছে বড় কথা। আপনি বলছেন যে সুষ্ঠু তদন্ত হয়েছে, কোথায় তদন্ত হয়েছে? আজকে হাইকোর্টের দিক নির্দেশনা ছিল যে র্যাব কর্মকর্তাদের ইয়ে করা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। 48 ঘন্টা পার হয়ে গেছে, হয় নাই। বাংলাদেশের আপনারা যাকে বৈধ নির্বাচন বলছেন, সেই নির্বাচনের প্রধানমন্ত্রী স্পষ্ট করে মিডিয়াতে বলেছে যে নির্বাহী বিভাগকে যখন তখন হাইকোর্ট এরকম দিক নির্দেশনা দিয়ে বিব্রত করবে, এটা তার কাছে কাম্য নয়। সেই কারণে কোনো আদালত রিটের সমোটো হয়ে রুল পর্যন্ত ইস্যু করেনি আদালত অবমাননার। তাহলে বর্তমান সরকার প্রধান যা চাবেন আদালত থেকে শুরু করে সবাইকে সেটাই মেনে নিতে হবে, এটাই হচ্ছে চরম বাস্তবতা। আপনি 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেছেন। এরশাদের মতো স্বৈরাচারকে সরাতে যদি 9টা বছর আপনাকে আমাকে আন্দোলন করতে হয়, তাহলে বর্তমান সরকার কি গণতান্ত্রিক সরকার? বর্তমান সরকার এরশাদের চেয়ে চরম স্বৈরাচার। আমি তো মনে করি 5 বছরের ফলাফল আশা করা উচিত না। 9 দুগুণে 18, তার সাথে 2 যোগ করে 20 বছর ধরে রাখেন। 20 বছরে এই সরকারের পতন হবে কিনা এবং এই সরকারের ভিতরে কোনো সুবুদ্ধির উদয় হবে কিনা যে সকল দলকে নিয়ে একটা নির্বাচন করার দরকার, সেটা হচ্ছে আল্লাহ আর আপনাদের ভগবান আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। সরকার তো উৎসাহিত হবে আপনার এই বক্তব্য। না, যেটা বাস্তব সেটাই বলছি। কারণ আমাদেরকে আপনারা ব্যর্থ, অকার্যকর, আন্দোলন করার ক্ষমতা নাই, বিরোধী দল হিসেবে যোগ্যতা নাই, এই যে সাজেশনগুলো প্রতিদিন দিচ্ছেন সরকারি দলের বিভিন্ন নেতৃবৃন্দ, কিন্তু আপনারা একবার চিন্তা করছেন যে এই স্বৈরাচারকে, এরশাদ একটা স্বৈরাচার, বর্তমান সরকার একটা স্বৈরাচার, 2 স্বৈরাচার একত্রিত হলে বাংলাদেশের আপনি 52 ভাষা আন্দোলন তুললেন, আপনি 71 মুক্তিযুদ্ধ তুললেন। 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ আর এই স্বৈরাচারের তুলনা এটা করাটাই উচিত না। এই কারণে করা উচিত না যে এক একটা আন্দোলন এক একটা প্রেক্ষাপটের উপর নির্ভর করে। 71 মুক্তিযুদ্ধের চেতনা, 71 মুক্তিযুদ্ধের ভাবগাম্ভীর্য, স্বাধীনতা এবং মানুষের যে চাহিদা, এবং সেটা ছিল একটা রাষ্ট্রীয় চাহিদা, দেশের মানুষের চাহিদা, ভূখণ্ডের চাহিদা, এখনো ভূখণ্ডের চাহিদা, সেটা বাংলাদেশে বসবাসরত ভোটারদের যে সকলের সম্মতিক্রমে একটা নির্বাচন হবে। কিন্তু যিনারা যে পদ্ধতিতে গেছেন, আমার তো মনে হয় না যে 20 বছরের আগে ওনাদের ভিতরে কোনো শুভবুদ্ধির উদয় হবে। এই জন্য আমি মনে করি বিরোধী দল হিসেবে আমরা আন্দোলনের সফল, এবং আমরা যেভাবে কর্মসূচি করা দরকার আমরা সবই করছি, কিন্তু রাষ্ট্রীয় যন্ত্রের কাছে আমরা অপারগ হয়ে গেছি। রাষ্ট্রের সমস্ত কিছু যুদ্ধ অবস্থা প্রশাসনের সাথে বিএনপির নেতাকর্মীর হয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণে আপনি আমি এরশাদ বিরোধী যে আন্দোলনটা করেছিলাম, সারা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এরশাদ এইভাবে ব্যবহার করেনি। কোথাও কোথাও করেছে শিক্ষা প্রতিষ্ঠান, কিছু কিছু জায়গা, বিশ্ববিদ্যালয় করেছে তো কলেজে করেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় করেনি। কিন্তু এটা হচ্ছে সর্বত্রই। আজকে একটা ছাত্রলীগের জেলার সভাপতি সেক্রেটারি কিংবা আওয়ামী লীগের জেলার সভাপতি সেক্রেটারি কোনো কাজ নাই, কাজ আছে জেলার ডিসি এবং এসপি।
কারা দলে যোগ দিবে, কাদেরকে অ্যারেস্ট করতে হবে, কোন মামলা করতে হবে, তারাই নির্ধারণ করে দিচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এইবার এই যে আন্দোলন করতে যে একটা দাহ্য পদার্থের দোকান ছিল, হার্ডওয়্যারের দোকান, শারমিন হার্ডওয়্যার, চাঁপাইনবাবগঞ্জে, ভদ্রলোক এনামুল সাহেব নিজে আগুন দিয়ে বিক্ষেপে যে আগুন লেগে গেছে, আগুনের এত ব্যাপকতা সৃষ্টি হয়েছে যে গোটা ঘর পুড়ে উনি ওখানে মারা গেছে। তার পরিবার মামলা করতে অপারগতা প্রকাশ করেছে যে যেহেতু অ্যাক্সিডেন্ট, কিন্তু পুলিশকে দিয়ে ডিসিএসপি মামলা করিয়েছে। অজগর খোকন, আপনি কি 20 বছরের আশায় থাকবেন, নাকি এটা নিজেদেরকে একটা নৈতিক ভিত্তি দাঁড় করা, ভিত্তি দেওয়ার চেষ্টা করবেন আপনারা? উনি যে ভাষায় বলেছেন যে আমরা এইভাবে, মানে এক স্বৈরাচার আরেক স্বৈরাচার মিললে তো বড় আচার হয়ে যায়, আমরা ওইভাবে দ্বিগুণ সময় দিয়েছেন। আমি ওনার কাছে কামনা করি এবং দেশবাসীর সামনে আশ্বস্ত করতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসুক। আমি এটা চাই। আমি চাই। সেটি কি 5 জানুয়ারি হয়েছে? সেটি 5 জানুয়ারি হয় নাই, প্রেক্ষাপটটা ভিন্ন। তো 5 জানুয়ারি যেহেতু হয় নাই, 5 জানুয়ারি যেহেতু হয় নাই, এখন কি আরেকটা নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে? আপনারা সবসময় বলতেন যে ভোট এবং ভাতের অধিকার রক্ষা করা, নিশ্চিত করা, এবং এর জন্য আন্দোলনও করেছেন। শেখ হাসিনা এটিকে তার নিজের স্লোগানও বলেছেন। সেই লক্ষ্যে তো আপনাদের এটি জনভিত্তিটা প্রমাণ করার জন্য আরেকটি ভোটের দিকে যাওয়াই সমীচীন। ভোটের দিকে যাওয়ার ক্ষেত্রে তো আবার কোনো অসুবিধা নেই, সময়টা ভোটের দিকে অবশ্যই যাবে। একটা হচ্ছে নির্ধারিত সাংবিধানিক সময়, সাংবিধানিক সময়, কিন্তু নৈতিক ভিত্তি, নৈতিকতার ভিত্তিতে যদি আমি বলি 151 জন এমপি হয়ে গেছে বিনা ভোটে, ঠিক আছে, এটা নৈতিক ভিত্তিটা দুর্বল, এটা আমি স্বীকার করব। আবার যে ভোটটা পড়ার কথা জনগণের পক্ষ থেকে ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে, সেটা স্বতঃস্ফূর্তভাবে সব জায়গায় হয়তো পড়ে নাই, এটাও সত্যি। এখন তাহলে আমার নৈতিক ভিত্তিটা একটু দুর্বল তো অবশ্যই, এটা আমাকে স্বীকার করতে হবে। আমি এটা স্বীকার করে বলবো যে আরেকটি ভোটের প্রয়োজন। উনি বলতেছেন যে আমরা 20 বছর থাকবো, আমরা 20 বছর থাকার জন্য বলছি না, আমি বলছি আরেকটা ভোটের প্রয়োজন। সেই ভোটটা সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে হতে পারে, আবার তার আগেও হতে পারে। এখন আবার তার আগে হতে হলে আমি আগেই বলেছি, সেই উদ্যোগ তো সরকার নিতে পারে। এটি গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সরকারের জন্য তো সেটি অস্বাভাবিক নয়। ঠিক আছে, যে গণতান্ত্রিক সরকার হিসাবে সরকার তো তার কিছু এজেন্ডা, বেগম জিয়া ডায়ালগের কথা বলছেন, ঠিক আছে, আসেন ডায়ালগ করে কিভাবে হবে। উদ্যোগটা সরকার নিতে অসুবিধা কোথায়? সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার বিষয়টা তো আসছে না, কারণ সরকার তো তার মধ্যে করে একটা এজেন্ডা নিয়ে সে তার কর্মসূচি চালায় যাচ্ছে, সে তার দেশ পরিচালনা করছে। ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোথাও কোথাও অবনতি হতে পারে, কিন্তু সরকার তার অবস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন পাপিয়াপা যেভাবে বলছেন সারা বাংলাদেশের প্রশাসন আমাদের, সারা বাংলাদেশের প্রশাসন, এসপিডিসি সব আমাদের নিয়ন্ত্রণে। প্রশাসন সরকারের নিয়ন্ত্রণেই থাকে। প্রশাসন, এসপিডিসি সরকারের কর্মসূচি বাস্তবায়ন করার জন্যই থাকে। সরকার যে কর্মসূচি দিবেন, সরকার যে তাকে রাষ্ট্রীয় কর্মসূচি, সেটি কোনো দলীয় কর্মসূচি, দলীয়। এখানে যদি কেউ অতি উৎসাহী হয়ে প্রশাসনের 2-1 জন, চাঁপাইনবাবগঞ্জের কথা উনি বললেন, আমি জানি না আমার জেলা কিশোরগঞ্জ, সেখানে এরকম নাই, ওই গঞ্জে আছে হয়তো, ওনার চাঁপাইনবাবগঞ্জে যদি থেকে থাকে, করে থাকে, তাহলে আমি বলবো অতি উৎসাহী কিছু অফিসার থাকে। সেই অতি উৎসাহী অফিসাররা অনেক সময় নিজেকে পরিচয় দিতে চায় যে আমি এই দলেরই লোক, আমি তোমাদেরই লোক, অর্থাৎ ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এটা কখনো দলের জন্য শোককর হয় না। আমরা দেখেছি, এই যে উনি বারবার বলছেন পুলিশ কমিশনারের কথা, এই ঢাকা শহরে পুলিশ কমিশনার, ওনার নাম বলতে চান, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমাদের সিনিয়র। উনার তাণ্ডবে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় লুটুপুটি খেয়েছে। উনার তাণ্ডবে ঢাকা শহরের রাজপথে আমাদের মেয়েরা, মারা, বোনেরা রাস্তায় নামতে পারে নাই, মানুষের কাপড় খুলে নিয়ে গেছে। এই যে পুলিশ অফিসার, উনি ছিলেন অতি উৎসাহী। এখন আপনি আবার যাদের নাম বলছেন, কেউ কেউ হয়তো অতি উৎসাহী। এই অতি উৎসাহীর ফল কিন্তু ভালো হয় না। ঠিক আছে, এখন আমি বলি, এই অতি উৎসাহীর ফল ভালো হয় না। এখন আমি যে কথায় আসছি, 20 বছর 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। যেহেতু বিএনপি একটি বড় দল এবং তারা এদেশের জনগণের সম্পৃক্ততা আছে, এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে একটা পরিবেশ তৈরি যদি করে বা করতে পারে, এবং সরকারও যখন যদি সেই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে তৈরি হয়, তাহলে একটা নির্বাচন হতে পারে। উনি সাবেক পুলিশ কমিশনারের কথা বললেন, তো সাবেক পুলিশ কমিশনার নিজে নিজে চলতো। আর এই আওয়ামী লীগ যে বিগত 5 বছর ক্ষমতা থাকলো, 2টা স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ হচ্ছে,
সেই স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনজন স্বরাষ্ট্রমন্ত্রী যা বলে সেটা কিন্তু হয় না, কিন্তু এই তথাকথিত পুলিশ কমিশনার বেনজির যেটা বলে সেটা কিন্তু হয়। তাহলে একজন আমলা, প্রজাতন্ত্রের কর্মকর্তা, জনগণের ট্যাক্সের পয়সায় যার বেতন হয়, এফিশিয়েন্ট পুলিশ অফিসার, তাহলে সে কি পরিমাণ দলীয় পারপাসটা সার্ভ করে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে সে কত ভাবে, আওয়ামী লীগকে নিয়ে সে কত ভাবে, আওয়ামী লীগের কি করণীয়, কেন্দ্রীয় যুবলীগ ছাত্রলীগের প্রেসিডিয়ামের সদস্য বহির্ভূত তারা যা চিন্তা না করছে সে তা করছে। স্বাভাবিক কারণেই কিন্তু নাম ধরেই আলোচনায় চলে আসবে, শুধু বর্তমানে না, যুগের পর যুগ নাম ধরে সে আসবে এবং ইতিহাসের পাতায় সুখ্যাতি না, এই সমস্ত অপকর্মের জন্য একদিন দাঁড়াতেও কিন্তু হবে। প্রত্যেকটা মানুষ, আমি রাজনীতি করি, আমি যদি স্বেচ্ছাচারিতা করি, অপকর্ম করি, দুর্নীতি করি, আমার জবাব দিতে আসবে না, আমাকে আদালতে যেতে হচ্ছে না, জেল খাটতে হচ্ছে না, হচ্ছে তো। তাহলে প্রশাসনের নাম করে এই সমস্ত দৌরাত্ম্য এবং জনগণ বিমুখ কর্মকাণ্ড, এগুলোরও কিন্তু জবাবদিহি করতে হবে। উনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের প্রসঙ্গটা আনছে, আমি বলতে ভুলে গেলাম। ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের মারা যাওয়ার সাথে সাথে করলো কি, তার প্রতিপক্ষ বিএনপি যে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছিল তার নামে প্রথমে থানায় মামলা করে ফেলা হলো, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপরে যখন কেঁচো খুঁড়তে সাপ বেরোলো, সাপ খুঁড়তে সরষার ভিতরে ভূত বেরোলো, এই ভূত বেরোতে বেরোতে তাদের যেহেতু নিজেদের ওই চেয়ারম্যান, সেখানে ধরপাকড় চলতেছে, এমপি 2 এমপি, ভিপি জয়নাল, ভিপি নিজাম হাজারি, তারা তাদের মতো কাউন্টার দিচ্ছে। বিগত সরকারের আমলে লোকমান নরসিংদীর জনপ্রিয় মেয়র, তৎকালীন টিএনসি মন্ত্রীর নামে সরাসরি অভিযোগ আঙুল তুলেছে একদিনের জন্য ওই মন্ত্রীকে, যে কেন তোমার বিরুদ্ধে অভিযোগ আসলো, তুমি অভিযোগের নির্দোষিতা প্রমাণ করার পরে মন্ত্রী পরিষদে আসো, তোমাকে আপাতত অব্যাহতি দেওয়া হলো। এটি কিন্তু কোথাও তৎকালীন সময় সরকার কিন্তু বলেনি। তারপর কালচার আমাদের না থাকলে কালচার তো আনতে হবে। আমার কালচার যদি আমি বর্গীর মতো দখল করবো, আপনি বর্গীর মতো দখল করবেন, আপনি দখল করার জন্য আমার বিপক্ষ বলবেন, আমি দখল করার জন্য আপনার বিপক্ষ বলবো, তা কালচারটা আনবেটাকে, সেটা হচ্ছে বড় বিষয়। তারপর সানাউল্লাহ নূরকে একটা সাপের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত যেভাবে মারে, মিডিয়াতে আমরা ঠিক সেভাবেই কিন্তু মরতে দেখেছি। তারপরও দেখা গেছে 7 দিন পর জামিন হয়ে গেছে লোকমান হত্যার আসামিও, আবার হচ্ছে সানাউল্লাহ নূরের আসামিও। আর প্রশাসন নিয়ে কারোর কোনো বিতর্ক নাই। বিতর্ক তখনই থাকবে যখন দলীয় কর্মীর মতো সে তার কর্মকাণ্ড সমাপ্ত করবে। তো 64টা জেলার ডিসি এবং এসপি, এমপিরা তাদের মন মতো নিয়ে গেছে, তাদের মন মতো পরিচালিত হচ্ছে। যেদিন মন মতো পরিচালিত হতে পারবে না সেদিনই বাধ্যতামূলকভাবে বদলি হবে, শুধু বদলি না, ওএসডিও হবে। দেখবেন আপনার মতো বুঝে গেছে 20 বছর থাকবে। আচ্ছা, এখন যেটা ঘটনা, যে গণতন্ত্রের কথা মুখে মুখে বললাম, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলো না, গণতান্ত্রিক ভ্যালুস গুলোকে, গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমি নার্সিং করলাম না, মজবুত করলাম না, কিভাবে হবে সেটা করবো না, তাহলে এই অর্থহীন গণতন্ত্রের জন্য রাতের পর রাত, দিনের পর দিন আলোচনাটা কিন্তু কোনো সীমা পরিসীমা আসতেছে না। আজকে আপনি আমাকে যে হেদায়েতটা করছেন, এই হেদায়েতটা আপনার দলের প্রধানদেরকে করতে হবে। আজকে পার্লামেন্ট আমরা নির্বাচন করিনি, যাইনি, আমরা বিরোধী দলীয় না, কোন সংসদ সদস্য না। আজকে বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে বিষোদাগার করে আপনাদের দলীয় নেত্রী থেকে, প্রেসিডিয়াম সদস্য থেকে, সংসদ নেতা থেকে, উপনেতা থেকে যেভাবে আলাপ আলোচনা করে, এটা নিজের পার্টির ফোরামে আগে হেদায়েত করবেন, তারপরে আপনারা বিরোধী দলকে হেদায়েত করতে আসবেন। আমরা নির্বাচনে না যাওয়ার পর আপনারা মাঠ থেকে শুরু করে প্রেস কনফারেন্স আমাদেরকে হেদায়েত করেন। আমরা কি বিবেক বুদ্ধিহীন নাকি? বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসেনি না? বাংলাদেশের গণতন্ত্রে আমাদের কোনো ভূমিকা নাই? এত পঙ্গু আর বিকলাঙ্গ শিশু আমাদেরকে মনে করলে কিন্তু হবে না। আজকে পার্লামেন্টে কি হচ্ছে? আমরা ঝগড়াই করি আর গন্ডগোল করি। পার্লামেন্ট অর্থবহ হচ্ছিল, এখন কি হচ্ছে? আওয়ামী লীগের এক সংসদ সদস্য সঙ্গীত পরিবেশন করছেন আর টোটাল আওয়ামী লীগের মেম্বাররা নৃত্য করছেন আর বিরোধী দলীয় নেতৃত্ব তালিয়া বাজাচ্ছেন। এই তো হচ্ছে পার্লামেন্টের অবস্থা। আজকে কোরাম পূর্ণ হয় না, কোনো আলোচনা হয় না। তাহলে সেইটা নিয়ে তো আপনারা আপনার দলের ফোরামের সমালোচনা আগে করবেন, তারপরে আমাদেরকে টকশো হেদায়েত করবেন যে টকশো করবেন কি করবেন না। তবে আমি মনে করি যে বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে গঠনমূলকভাবে নিয়ে নিজেদের অপকর্ম থেকে নিজেকে মুক্ত করে সুস্থ এবং সঠিকভাবে কোনটি উপযুক্ত পথ গণতন্ত্রায়নের ক্ষেত্রে এবং মানুষকে এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে থেকে মুক্ত দেওয়ার জন্য এটি চিন্তা করতে হবে। আপনিও জনগণের কথা বলি, আমিও জনগণের কথা বলি, তাহলে জনগণের ভোটে সম্পৃক্ত করাকে নিয়ে কেন এত ভয় পাই? এটা ভাবতে হবে। সংবিধান তো ঠিকই ছিল, পরিবর্তনের প্রয়োজন কি ছিল? যে অন্য দল না আসলে আমি আমার মতো ক্ষমতা নিব, ক্ষমতা থাকবো, এগুলো কি গণতন্ত্রের পথ? এগুলো তো গণতন্ত্রের পথ না। তাহলে কি হবে? এখন আপনি যে কথা বললেন যে এই স্বৈরাচার আপনার ভাষায় 20 বছর থাকবে, তো 20 বছর থাকলে তো বাংলাদেশের জনগণের কি হবে, আর সেখানে আপনাদের রোল কি হবে? আমরা আওয়ামী লীগের অপকর্ম খারাপ, যেটা আমাদেরকে আপনারা
অপারগী বলেন, অক্ষম বিরোধী দলই বলেন, আর ন্যাংরাপঙ্গি বলেন, আমরা আমাদের সামর্থ্য মতো যতদিন বেঁচে থাকব এই অবৈধ সরকারের অপকর্ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা দখলের বিরুদ্ধে সমানভাবে সোচ্চার থাকবো। মুখে পড়ে যাব এবং লক্ষ লক্ষ মানুষ দেখবেন শহীদ হবে। এবং পৃথিবীর ইতিহাস দেখেন, স্বৈরাচারী সরকারকে উৎখাত করার কোন টাইম, দিন, ক্ষণ, মেয়াদ বেঁধে দিয়ে কিন্তু হয় না, এটা যুগের পর যুগে লেগে যায়। তো এই স্বৈরাচার, পৃথিবীর স্বৈরাচারের খাতায় এই বর্তমান সরকার যদি নাম লেখাতে চায় তারা তাদের মতো করবে। আমরা জনগণকে সাথে আমাদের মতোই মোকাবেলা করার চেষ্টা করব এবং সুস্থ, স্বাভাবিক, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে মানুষ, সেই পথ উত্তরণেরই আপ্রাণ চেষ্টা করব আমরা। বেশ পরিষ্কার মনে হচ্ছে না, ওনার যে মনোভাব এবং মনোবল, এই মনোবল এবং মনোভাবটা মাথায় পরিষ্কার। কারণ বাজারে একটা কথা আছে যে এখন যারা ক্ষমতা আছেন আপনারা 2021 পর্যন্ত বাংলাদেশের 50 বছর পার করে ক্ষমতা ছাড়বেন, কেউ কেউ বলছেন না এটা উন্নতার দেশে করে 2041 ছাড়বেন। উনি মোটামুটি ধরে নিয়েছেন যে এরা ছাড়বে না। এখন আপনাকে অ্যাটিটিউডটা দেখতে হবে। তখন বললো আমি পাপিয়া পারে যে মনোবলটা এবং তার যে মানসিকতাটা, সেটার সাথে খুব দৃঢ়ভাবে একমত একজন রাজনৈতিক কর্মী হিসাবে। উনি যেহেতু রাজনীতি করতে করতে এখানে এসেছেন এবং মাঠ থেকে উঠে এসেছেন, ওনার এই দৃঢ়চেতা মনোভাবটা আমার জন্য এবং ওনার দলের জন্য খুব পজিটিভ হবে। আর উনি যে কথাটা বলছেন যে হেদায়েত করার বিষয়, আসলে হেদায়েত করার বিষয় না, বিষয়টা হচ্ছে কি আমার মনের থেকে আমি অকপটেই বলে ফেলছি যে পার্লামেন্টে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো এদেশের মানুষ ভালোভাবে নেয় না। এখন আলোচনাগুলো কেন হয় সেটার কিন্তু কারণ আছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিকস নিয়ে যখন কথা বলে, যেমন আপনাদের ভাইস চেয়ারম্যান তারেক সাহেব, আমাদের কিন্তু অন্য বিতর্কে সময় নেই আমার হাতে, আমি একটা মিনিটে শেষ করে দিচ্ছি। এই বিতর্কগুলো যদি যখন উনি ছুড়ে দেন, প্রথম রাষ্ট্রপতি, তারপরে আপনার আরো কিছু কিছু বিষয় উনি ছুড়ে দেন, ছুড়ে দেওয়ার পরে এটা নিয়ে আসলে পার্লামেন্টে তখন আলোচনা ঝড় উঠে, কথাবার্তা হয়, কথা থেকে কথা আসে, সেখানে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয়। অনেক সময় এটা তির্যক হয় বা খুব শোভনীয় পর্যায়ে হয়, সেটা না। এটা আসলে আমরাও লক্ষ্য করি, উনিও লক্ষ্য করেছেন। আরেকটা কথা উনি বলেছেন যে আওয়ামী লীগ যতই গুলি করুক, যতই অত্যাচার করুক, ওনারা ওনাদের অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন। আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য যে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার যে রাইট, এই রাইটটা অবশ্যই আপনাদের আছে। আপনারা সেই আন্দোলনটা করুন। কারণ অনেক কথাই করবো না, দেশের প্রয়োজন বললেও তো অসুবিধা নেই। আমি তো বললে অসুবিধা নেই। আমি বলছি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে বাপি আপা, একটি দেশে যদি একটি সরকারি দল যেমনি থাকে, সরকার থাকে, তার একটি শক্তিশালী বিরোধী দল থাকা বাঞ্ছনীয়। এটা গণতন্ত্রের স্বার্থে। এবং আমি আশা করব গণতন্ত্রের স্বার্থে আমাদের যে কোনো অন্যায় কাজকে আপনারা প্রতিবাদ করে রাজপথে সুশৃঙ্খলভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। এটা করার মধ্য দিয়ে কোনো আমি অন্যায় কিছু দেখি না। এখন অমুকের জন্য দাঁড়াতে পারছি না, অমুকের গুলির সামনে আমরা মুখ খুলতে পারছি না, এটি বলাও তো আন্দোলনের একটি অংশ। এটা বলা, হ্যাঁ, এটা এই টেলিভিশনে না তৃতীয় মাত্রায় এসে বলে যাবেন, ঠিক আছে, কারণ না এছাড়া তো রাস্তায় বলতে পারবে না। জনমত তৈরি করতে হলে যখন একটা পানির গাড়ি দেখে বা একটা পুলিশের গাড়ি দেখে, তখন বিএনপির কাউরে খুঁজে পাওয়া যায় না। এটা পার্টি বিষয় হোক আর অন্যান্য জায়গায় হোক। আগে ওনারা পার্লামেন্ট মেম্বার ছিলেন, ওইদিকে মাঝে মধ্যে মিছিল টিছিল করতেন, এখন তাও আমরা দেখছি না। তবে আমি আবারও বলবো যে একটি শক্তিশালী বিরোধী দলের অবস্থান থেকে প্রতিরোধ শেষ করতে আন্দোলন করবার সেই অবস্থাটা তৈরি থাকা ভালো। এবং সেই কারণেই আমি আবারও বলবো, ভূমিকা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে বিএনপি আজকে জাতীয়তাবাদী দল তাদের সেই অবস্থান তৈরি করবে এবং একটি শক্তিশালী অবস্থান থেকে তারা অবশ্যই সরকারের সমালোচনা করবে। তবে সেই সমালোচনার মধ্য দিয়ে অবশ্যই জনমত তৈরি হবে। জনমত তৈরি হবে এইভাবেই হওয়ার মধ্য দিয়ে হয়তো বা আগামী দিনে আপনারা 20 বছর পরে মাশাআল্লাহ আবার ক্ষমতা আসতেও পারেন। জি, প্রসঙ্গ তুললেন, এখানে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে অনেক স্ট্যাটাস দেয় যে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন, বেগম খালেদা জিয়া একটা সন্ত্রাসী। হয়েছে কি আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, আমরা আলোচনা করি না, কারণ আমরা ধরেই নেই যে সজীব ওয়াজেদ জয় কথা বলবেন। পার্লামেন্টে থাকলে হয়তো বলতেন আপনারা, এভাবে বলবেই, কারণ তার মাও যেহেতু এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে। শেষ করতে চাই, আর সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারটা, এখানে একটি কথা স্পষ্ট করে ফেলি যে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে বর্তমান সরকার। কারণ স্পিকার অনির্বাচিত,
সংসদ নেত্রী অনির্বাচিত, বিরোধী দলীয় নেত্রী অনির্বাচিত, জনগণের ভোটে কেউ নির্বাচিত হয়নি, এবং 345টা যে সব মিলিয়ে যে আসন প্রত্যেকে অনির্বাচিত। প্রধানমন্ত্রী এখানে নির্বাচন হয়েছে। এই অনির্বাচিত ব্যক্তির হাত থেকে দেশ, জাতি মুক্তি চায়, গণতন্ত্র মুক্তি চায়। এটা নামে মাত্র নির্বাচন, একটাকে দাঁড় করাই দিল, দিয়ে হলো একতরফা ছাপ্পা সিল। কোথাও নির্বাচিত হয়নি। তো নির্বাচন হোক, সকল দল অংশগ্রহণ করুক, সবাই সবার ভোটাধিকার পদ্ধতি প্রয়োগ করে মন মতো সরকার প্রতিষ্ঠিত করুক। এটি হচ্ছে আমার অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা তৃতীয় মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্ক।